কিছু সুবিধাভোগী নীতি নির্ধারক মানুষ ঢাকা তলিয়ে যাওয়ার কারণ হিসেবে দায় চাপাচ্ছে দরিদ্র হকার এবং তাদের ব্যবহৃত পলিথিনের উপর। ঢাকার এই নিদারুণ জলাবদ্ধতার একেবারে মূল কারণ হলো ৯০ দশকের শেষের দিকেও ঢাকা শহরের বুক চিরে বইত ৬৫টি প্রাকৃতিক প্রবাহমান খাল। গত ১৩ এপ্রিল ঢাকায় সকাল থেকে মাত্র ৭ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়, আর তাতেই ধানমন্ডি, মিরপুর, বনানী, বসুন্ধরা সহ ঢাকার একটি বড় অংশ তলিয়ে গেছে। বর্তমানে এইটুকু বৃষ্টির পানি নামতে কোথাও কোথাও ৮ থেকে ১২ ঘন্টা সময় লাগছে। অথচ ২০০০ সালেও এর চেয়ে ভারী বৃষ্টিতে ঢাকা এতটা অসহায় হয়নি। হাস্যকর বিষয় হলো, কিছু সুবিধাভোগী নীতি নির্ধারক মানুষ ঢাকা তলিয়ে যাওয়ার কারণ হিসেবে দায় চাপাচ্ছে দরিদ্র হকার এবং তাদের ব্যবহৃত পলিথিনের উপর। তাদের দাবি হকার উচ্ছেদ করলেই ঢাকা তিলোত্তমা হবে, অথচ তারা সুকৌশলে আড়াল করছেন ঢাকার প্রাকৃতিক খাল ও জলাভূমি গিলে খাওয়া আসল ভূমিদস্যুদের। ঢাকার এই নিদারুণ জলাবদ্ধতার একেবারে মূল কারণ হলো শহরের চারপাশের প্রাকৃতিক জলাভূমি এবং ফ্লাড প্লেইন বা প্লাবনভূমির নির্বিচারে ধ্বংস। নাসার স্যাটেলাইট ম্যাপ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ২০০০ সালের দিকেও ঢাকায় পূর্বাঞ্চল, যেমন বর্তমানের আফতাবনগর, বসুন্ধরা, বারিধারা, রামপুরা, খিলক্ষেতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল নিচু জলাভূমি। অতিরিক্ত বৃষ্টির পানি প্রাকৃতিকভাবে গড়িয়ে এসব নিচু জায়গায় গিয়ে জমত, কিন্তু গত ২ দশকে এই ভূমিগুলো বালু দিয়ে ভরাট করে একের পর এক মেগা হাউজিং প্রজেক্ট নির্মাণ করা হয়েছে। বৃষ্টির পানি জমার জায়গাটি তাই এখন আর নেই, যা এখন আশ্রয় পড়েছে শহরের পাকা রাস্তায়। নাসার ডাটা আরও পরিষ্কার করে যে ৯০ দশকের শেষের দিকেও ঢাকা শহরের বুক চিরে বইত ৬৫টি প্রাকৃতিক প্রবাহমান খাল, যা যুক্ত ছিল বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর সাথে। সে সময় ঢাকায় প্রায় ৩৫ থেকে ৪০ ভাগ ভূমি ছিল মাটিযুক্ত খোলা প্রান্তর, ফলে ভারী বর্ষণের পানি সহজেই মাটিতে চুষে নেওয়ার সুযোগ পেত। কিন্তু বর্তমানে ভূমিদস্যুদের থাবায় ৬৫টির মধ্যে ৪৩টি খালই পুরোপুরি নিশ্চিহ্ন বা দখলকৃত। আজ ঢাকার ৯৫% পৃষ্ঠই নিরেট কংক্রিট আর পিচ ঢালাইয়ে মোড়া। প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় ঢাকায় আজ একটি বিশাল জলাবদ্ধ বাটির রূপ আকার ধারণ করেছে। একদিকে পুরো শহর নিরেট কংক্রিটের নিচে থাকায় বৃষ্টির এক ফোঁটা পানিও মাটি ভেদ করে ভূগর্ভে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে চারপাশে জলাধার, ইটের উঁচু প্রাচীরের উঠায় গড়িয়ে যাওয়া পানি নদীতেও যেতে পারছে না। এর ফলে পানি নিষ্কাশনের পুরো চাপ এসে পড়েছে ওয়াসার অপরিকল্পিত ও সরু বক্স কালভার্টের উপর। ২০০০ সালেও ৭৬ মিলিমিটার ভারী বৃষ্টি হলে সেই পানি মাত্র ১.৫ ঘন্টায় খাল বেয়ে নদীতে চলে যেত। অথচ বর্তমান ড্রেনেজ ব্যবস্থা এতটা অকেজো যে একই পানি নামতে ওয়াসার ৮ থেকে ১২ ঘন্টা সময় লাগছে। মূলত ড্রেনেজ পাইপলাইনের ৭০% অতিরিক্ত পানি ধারণ করার ক্ষমতাই নেই, আর এটি নদীর স্বাভাবিক ঢালের সাথেও যুক্ত না। নিজেদের প্রাতিষ্ঠানিক চরম ত্রুটিগুলো আড়াল করে হকারদের আবর্জনাকে দোষারোপ করার এই সাংস্কৃতিক একটি চূড়ান্ত তামাশা ছাড়া আর কিছুই না। এর পাশাপাশি সৌন্দর্যবর্ধনের নামে চলা প্রহসন পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাস্তার আইল্যান্ডে পাতাবাহার বা ভিনদেশি গাছ লাগানোর নতুন ট্রেন্ড তৈরি হয়েছে, যা পানি রিচার্জের ক্ষেত্রে একেবারেই অর্থহীন। বিজ্ঞান বলে বট, মেহগনি বা কাঁঠালের মতো দেশজ গাছের বড় ও শক্ত শেকড়ের মাটি অনেক গভীর পর্যন্ত ফাটল তৈরি করে প্রাকৃতিক পাইপের কাজ করে, যা বৃষ্টির পানিকে সরাসরি ভূগর্ভের অ্যাকুইফারে পৌঁছে দেয়। দেশীয় বৃক্ষের শূন্যতা পানি মাটিতে শোষিত হওয়ার পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। পানি রিচার্জ না হলেও প্রতিদিন ভূগর্ভ থেকে গড়ে প্রায় ২৩ লাখ ঘনমিটার পানি নির্দয়ভাবে তুলে নিচ্ছে ঢাকা ওয়াসা। পরিসংখ্যান বলছে ১৯৯৫-৯৬ সালেও ঢাকায় পানির স্তর ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ২৫ থেকে ৩২ মিটার, আর আজ ২০০০ সালে সেটি ৪০ মিটারের কাছাকাছি ছিল। কিন্তু এরপর থেকেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ২০২৪ থেকে ২০২৬ সাল হালনাগাদ অনুযায়ী ঢাকার গড় পানির স্তর ৭৫ থেকে ৮৬ মিটার নিচে গিয়ে ঠেকেছে। মাত্রা অতিরিক্ত পাম্পিংয়ের কারণে অনেক জায়গাতে ১০৯ মিটার বা ৩৫৭ ফুট পর্যন্ত নিচে চলে গেছে। পানির এই চরম শূন্যতা শহরের গভীরে এক ভয়ঙ্কর নীরব ঘাতক তৈরি করেছে। মাটির নিচে বালু ও কাদার কণার মাঝে থাকা পানিও এক ধরনের হাইড্রোলিক চাপ তৈরি করে ভবনের ওজন ধরে রাখে। এই শূন্য স্থানে পানি না থাকলে উপরের বিশাল ভারের স্তরগুলো চুপসে যায়। মাত্রা অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে ঢাকা বর্তমানে বছরে ১২ মিলিমিটার থেকে শুরু করে এলাকাভেদে ৩ সেন্টিমিটার পর্যন্ত দেবে যাচ্ছে। পানির স্তর পুরোপুরি শূন্য হলে এর হার বহু গুণে বাড়বে। মেক্সিকো সিটি বা আমেরিকার কিছু শহরের মতো এখানেও যে কোনো মুহূর্তে হতে পারে পাতাল গর্ত বা সিল্ক হোল, যা গিলে খেতে পারে গোটা শহরটাকে। ঢাকা আগে থেকেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ডেভেলপারের ভূমিকম্পে সহনশীল ভবনের গালগল্প বিক্রি করলেও শুষ্ক মাটির স্তরের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই লিকুইফিকেশন বা মাটির তারল্য তৈরি হবে। তখন হাজার হাজার দামি ও ভারী ভবনের তাসের ঘরের মতো মাটির ভেতর দেবে যাবে বা একে অপরের উপর হেলে পড়বে। ভূকম্পন বা স্থানচ্যুতির ফলে মাটির নিচ দিয়ে যাওয়া বিপজ্জনক গ্যাসের লাইন ফেটে শহরের যত্রতত্র ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া এইভাবে মাটি দেবে গিয়ে শহরটি জাকার্তার মতো নদী থেকে নিচু একটি বাটিতে পরিণত হলে সামান্য বৃষ্টিতে সারা বছর জলমগ্ন থাকবে ঢাকা। একদিনে ঢাকা এমন বিপর্যস্ত হয়নি, এটি একটি ক্ষমতাবান গোত্রের দীর্ঘ পরিকল্পনার ফল। অথচ মূল অপরাধীদের বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে হকার ও সাধারণের ঘাড়ে দায় চাপানোর যে ভ্রান্ত বয়ান সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে তা চরম ক্ষতিকর। শীঘ্রই প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার ও ভূগর্ভস্থ পানির রিচার্জ বাধ্যতামূলক করা না হলে কংক্রিটে মোড়ানো এই অপরিকল্পিত শহর আগামী কয়েক দশকের ভিতরে কেবল পানিশূন্য ধ্বংসস্তূপে পরিণত হবে না, কয়েক কোটি মানুষের একটি ভয়ঙ্কর মৃত্যুকূপে পরিণত হবে।